আমার কাছে তো মনে হয় যে সাকিব ভাই নিজেও যদি তার 2014 সালের মুভি দেখে তাহলে সে নিজেও হাসে যে কি করছি। হ্যাঁ কি করছি আমি, তাই না? মুভির অফার পেয়েছি, সাকিব খানের মুভির অফারই আমি পেয়েছিলাম, কিন্তু তখন হ্যাঁ আমার কাছে স্টিল আই হ্যাভ স্ক্রিনশটস স্টিল। তো আমি তো আর জনে জনে আমি প্রুফ করতে যাব না যে ভাই এই যে দেখেন আমার কাছে স্ক্রিনশট আছে, আমি মুভির অফার পাইছিলাম কিন্তু আমি করিনি। তখন আমি করিনি কেন? কারণ তখনকার সাকিব খান আর এখনকার সাকিব খানের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ট্রু, ভেরি ট্রু, তাই না? তো ভেরি ট্রু। আমি পেয়েছিলাম এটা 2014 সালে। আমাদের সমাজ আসলে মুখে বলে যে আমরা ভদ্রতা চাই ভদ্রতা চাই, কিন্তু তারা ভদ্রতা নিতে জানে না। তারা ওই খোলামেলা পোশাকই পছন্দ করে, খোলামেলা পোশাকটাকেই দেখে, সেগুলোকেই ভিউজ দেয়, সেগুলোকেই ভাইরাল করে। কিন্তু আমার স্ট্রাগল লাইফটার কথা যখন আমার মনে পড়ে না জানো, আমার নিজের চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসে। আমার কলেজে যেতাম, সিটি কলেজে পড়তাম, আমি সিটি কলেজে তো আমি বাসে করে যেতাম, তখন বাসের জন্য লাইনে দাঁড়ায় থাকতাম, বাসে করে গিয়ে কলেজ শেষ করতাম, তারপর ওখান থেকে আমি যেতাম মগবাজার ফটোশুটে, ওইটার জন্য আবার সায়েন্স ল্যাবের থেকে বাসে যেতে হতো। তো আমার না মানে বাসে উঠে না এত শরীর খারাপ লাগতো যে আমার শরীর খারাপ লাগছে, আমি একটু রেস্ট নিতে চাই, বাট আমি রেস্ট নিতে গেলে তো ওই যে টাকাটা আসবে না, আমি তো আমার সংসার চালাতে পারবো না। তো বাসে উঠে আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তো, আর আমি বলতাম যে আমার কষ্টের দিন কবে শেষ হবে। মানে আমি এত কষ্ট করছি আমার লাইফে, এত কাউকে কোনোদিনও বলি নাই। কিন্তু দেখো এখন মানুষ কত সহজে ভাইরাল হয়ে যায়, কত সহজে টাকা আর্ন করে, এখন মনিটাইজেশন চলে আসছে। তারপরও আমার ইচ্ছা করে না যে সোশ্যাল সাইডে আমি একটু অ্যাক্টিভ হই, কারণ আমার কাছে মনে হয় কি যে এত শো অফ, এত একঘেয়েমি, এই যেভাবে মানুষজন ওপেনলি ড্রেস আপ গেট আপ করে, আমি এইগুলো করতে পারবো না আসলে। তো আমি আমার কাজটার মধ্যেই বেঁচে আছি, এখনো কাজের মধ্যেই বাঁচতেছি, কাজ করেই যাচ্ছি। আমার বিয়ে হয়েছিল, একবারই বিয়ে করেছি জীবনে, সেটা স্টে করেনি আনফরচুনেটলি। এখন তো মেয়েদের অনেক চাহিদা, মেয়েদের ফোন লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, মেয়েদের মেকআপ লাগে, জামা কাপড় লাগে। এখন তো অনেক মেয়েরা বলে যে আমি একটা জামা পরলে আরেকটা জামা নেক্সট শোতে পরতে পারি না। অনেক ইন্টারভিউতে দেখছি আমি এগুলা, যে আমি তো একটা জামা একটা একটা ইয়েতেই পরি, একটা শোতেই পরি, এরপরে আর এই জামাটা আমার পরা হয় না, এরকম করে তো অনেকেই বলে। কিন্তু না, আমি আই রিপিট, আমার এই জামাটাও রিপিট আজকে আমি প্রচুর রিপিট করি। হাউ ইজ লাভ লাইফ বলবা? মাই লাভ লাইফ, it was like here there and there and here, এরকম হার্টবিটের মতো, ups and down যেতেই থাকে কি হার্টবিটের মতো। হু ইজ হি? এইটা তো বলা যাবে না, ওহো, এটা বলা যাবে না। হাউ ইজ হি? কেমন? ভালোবাসার অভিনয় তো সবাই করতে পারে, ওয়াহ, তাই না? ভালোবাসার অভিনয় সবাই করতে পারে, কিন্তু ওই যত্নটা কয়জন দেখাইতে পারে? সে যত্নটা দেখায়, ওই যত্নটা ভালো লাগছে, ওই যত্নটা আমাকে অ্যাট্রাক্ট করছে। দেখো সিনথি, যতবার তোর সাথে আমার দেখা হয়েছে ততবার আমি বলছি যে ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট অ্যান্ড খুব পছন্দের আর্টিস্ট। আর্টিস্ট শব্দটা এই কারণে বলি আমি, নাচ দিয়ে তোমার শুরু, এবং নাচ অনেক কঠিন কাজ, অনেক বেশি কঠিন। আমরা যারা পার্টিতে নাচি তাদের কোনো ধারণা নেই আসলে যে ক্লাসিক্যাল তোলা, বিটের সাথে মিলানো, এটা অনেক কত বেশি টাফ জিনিস। হ্যাঁ, তোমার কাছে এটা কঠিন লাগে কারণ তুমি তো আসলে পিওর একজন শিল্পী, তুমি এটাকে রিয়েলাইজ করতে পারছো। কিন্তু এখনকার জেনারেশনের যে বাচ্চারা, ওরা তো আসলে ক্যামেরার সামনে রিলস করার জন্য হাত পা দুলালেই মনে করে যে এটাই নাচ এবং তারটাই বেস্ট, কারণ তার তো অনেক ভিউজ হচ্ছে। আমি নাচ করলে তো আমার তো এত ভিউজ হচ্ছে না, কারণ আমি ওদের মতো উগ্রতা দেখাতেও পারবো না, অত ভাইরালও হতে পারবো না। রাইট, আমি তোমার অনেক অনেক খুঁজছি, আমি এই শোটার জন্য স্পেসিফিকলি খুঁজে বের করার চেষ্টা করছি তোমার কোনো বোল্ড ড্রেস আছে কিনা, বাট আই ডোন্ট ফাইন্ড এনি। আমি একদমই আনকমফোর্টেবল এগুলাতে, এবং আমি সবসময় চেয়েছি আমার শিল্পটাকে একটা গুড ওয়েতে মানুষের কাছে পরিচয় করায় দেওয়ার জন্য, কিন্তু আমাদের আমাদের সমাজ আসলে মুখে বলে যে আমরা ভদ্রতা চাই ভদ্রতা চাই, কিন্তু তারা ভদ্রতা নিতে জানে না। তারা ওই খোলামেলা পোশাকই পছন্দ করে, খোলামেলা পোশাকটাকেই দেখে, সেগুলোকেই ভিউজ দেয়, সেগুলোকেই ভাইরাল করে। আমি যদি একটা সুন্দর পরিপাটি ড্রেস পরে আমি নাচ করি, কয়জন দেখে সেটা? 500 জন দেখবে, 1000 জন দেখবে, কিন্তু একটু যদি কেউ খোলামেলা পোশাক পরে নাচে, হাতা কাটা ড্রেস পরে নাচে, বাস ওইটা তো মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি তো আসলে ওভাবে নাচতে পারবো। হি অর শি বিকাম স্টার ওভার আওয়ার, অ্যাকচুয়ালি এখন আর নাইটও লাগে না। হ্যাঁ সেটাই। কিন্তু তাইলে আমরা এত বেশি কথা বলি কেন যে আমরা অনেক ভদ্র, আমরা অনেক? না,
তার মানে কি মুখোশ বেশি সবাই ডেফিনেটলি সবাই ফেক, এই জেনারেশনটাই ফেক, ফেক একটা জেনারেশন। হ্যাঁ। সিনথি নাচ শেখা কার কাছে, কোথায়? আমার নাচ সুলতানা হায়দার কাছে শেখা শুরু, তারপরে লুবনা মারিয়াম, মারিয়াম আপার কাছে? হ্যাঁ লুবনা মারিয়ামের ওখানে সাধনা থেকে আমার অনেক অনেক বেশি শেখা হয়েছে আসলে সাধনা থেকে। তারপরে এমআর ওয়াসেক স্যারের কাছেও আমি শিখেছি, ভাই, হ্যাঁ। আর কবিরুল ইসলাম রতন স্যারের কাছেও তো সবার কাছে হয়েছে তাইলে। হ্যাঁ মোটামুটি। আর এখন তো শোজ সবার সাথেই শোজ করি, যেখানে শোজের ডাক আসে, যে এখন তো মানুষ জানে যে আমি আসলে নাচের শিল্পী, নাচটা ভালো জানি, তো ওভাবেই কল আসে। ইন্টারন্যাশনালিও প্রোগ্রাম করা হয়, আর দেশে বিদেশে সব জায়গায় আসলে আমি প্রেজেন্ট করছি আলহামদুলিল্লাহ। আই এম সো হ্যাপি উইথ মাই ওয়ার্ক। হয়তো সবাই আমাকে চেনে না, অনেক বেশি মানুষ আমাকে চেনে না, কিন্তু যে কয়জনই আমাকে চেনে খুব ভালোভাবে চেনে, এটাই আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং। সিনথিয়ার প্রাইভেট লাইফ অনেক বেশি প্রাইভেট, ব্যাখ্যাটা কি? আমি একটু প্রাইভেট রাখতেই পছন্দ করি, কারণ আমরা যখন ওপার বাংলা দেখি বা ওপার বাংলার যে আর্টিস্টগুলো শিল্পীগুলো দেখি, তাদের প্রাইভেট লাইফ কিন্তু একদমই প্রাইভেট। তাদের কিন্তু শুধুমাত্র স্ক্রিনে যতটুকু দেখে দর্শক সেভাবেই কিন্তু মেনে নেয়, মানে কেউই কিন্তু জানে না যে কার প্রাইভেট লাইফে কি চলতেছে। আমাদের এখানে প্রাইভেট লাইফ নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি হয়, শিল্পীদের প্রাইভেট লাইফ নিয়ে স্পেশালি। তো আমার শুরু থেকেই একটাই টার্গেট ছিল যে আমি আমার প্রাইভেট লাইফ নিয়ে মিডিয়াতে কখনোই কোনো দিনও আমি আলোচনা করব না, আমার ফ্যামিলি নিয়েও না। তো আমি আমার কাজ নিয়েই আলোচনা করতে চেয়েছি অলওয়েজ, তো আমি কাজ নিয়েই কথা বলি। Very tough thing. Very tough thing. But can I ask one thing? Life was simple. No, it wasn't. It wasn't simple for me. অনেক বেশি স্ট্রাগল তো করতেই হয়েছে, কাজের ক্ষেত্রে স্ট্রাগল করতে হয়েছে, জীবন নির্বাহের জন্য স্ট্রাগল করতে হয়েছে। তো যেহেতু আমার উপরেই আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট ছিল, সো আমাকে রেগুলার কাজ করতে হয়েছে। মানুষ আমাকে এখনও বলে যে তুমি এত কাজ করছো, আমার কিন্তু অলমোস্ট 85 থেকে 90টার মতো নাটক আমি করে ফেলছি। তুমি এত কাজ করছো কিন্তু তোমার উল্লেখযোগ্য কাজের পরিমাণ এত কম কেন? মানে তোমার তো আরো অনেক ভালো জায়গায় কাজ করার কথা। আমার অ্যাক্টিং এখনো যদি কেউ দেখে, মানে এই যে রিসেন্টলি আমি একটা কাজ করছি, আমি অনেক সিনিয়রদের কাছ থেকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্টস পাইছি যে তুমি তো খুব ভালো অভিনয় করো, তাহলে তোমার কাজের সংখ্যা এত কম কেন? তো আমি বললাম যে আমি আসলে অনেক বেশি কাজ করে ফেলছি, এবং মানে সব থিমের কাজ আমি করছি। মানে আমি একটা বেসিক জায়গাতে আমি স্টে করি নাই, কারণ আমার লাইফ চালানোর জন্য আমার টাকার দরকার ছিল। তো আমি এই জন্য কাজই করে গেছি, আমি এভরিডে সংসার চালানোর জন্য সৎ পথে যেভাবে সম্ভব ইনকাম করছি, যেভাবে সৎ পথে চালানোর জন্য, সৎ ওয়েতে যাওয়ার জন্য আমি যেভাবে পারছি আমি জাস্ট কাজ করে গেছি এভরিডে। আমি ওই যে মানুষ আছে না যে না আমি শুধুমাত্র এই আর্টিস্টের সাথেই কাজ করব, আমি শুধুমাত্র এই সেক্টরের কাজ করবো, যেমন শুধু শহরের নাটক করব, আমি শুধু গ্রামের নাটক করবো, আমি সেটা করি না। আমি শহরের নাটকও করছি, গ্রামের নাটকও করছি, আমি মডেলিংও করছি, আমি ফটোশ্যুট করছি, নাচ করছি, মানে যেভাবে আমি আমার এভরিডেকে আমি সেল করছি। মানে নিজের দিকে আমি কোনো যত্নই নেই আমি এভরিডে, আমার সকাল শুরু হতো 7টায়, আমার রাত শেষ হতো যে 10টায়, আমি সারা দিন কাজ করছি, দিন রাত 24 ঘন্টা কাজ করছি। এই জন্য মানুষ হয়তো আমাকে চেনে না, মানে আমি কাজের মধ্যেই আমি বসেছিলাম, এবং ভালো ভালো কাজের মধ্যে আমি ডুবেছি। ভালো কাজ বলতে উল্লেখযোগ্য কাজ না, বাট ওই যে সৎ পথের যেই কাজগুলো আছে, যে না আমি কাজ করব, গল্প সিলেক্ট করছি, খুব বেশি দেখে শুনে সিলেক্ট করিনি যে আচ্ছা ঠিক আছে এইটা আজকে কাজ করলে আমার এই রেমুনারেশনটা আসবে, এই টাকাটা আসবে, যে টাকার জন্য করে দিই আমি এই কাজটা, সেটা আমি করে গেছি। জেন্ডার ইনসেনসিটিভ হবে জিজ্ঞেস করা, তাও করি যে ধরো, ডু ইউ ফিল ইউ আর ডুইং অ্যাক্ট লাইক আ ম্যান ফর ইউর ফ্যামিলি? ইয়া, ছেলের মতো আচরণ করতে হয়েছে? কারণ আমি আমার ফ্যামিলিতে বড় মেয়ে, এবং আমরা আসলে 3 বোন ছিলাম, এখন 2 বোন, 1 বোন তো আমার মারা গিয়েছে। অনেকেই জানে, যারা আমাদেরকে খুব কাছে থেকে চেনে তারা জানে যে আমরা 3 বোন ছিলাম, আর আমাদের তো কোনো ভাই নেই। তো আমি তো বড় হিসেবে দায়িত্বটাও একটু বেশি থাকে, তো আমাকে একটু ওইভাবেই চলতে হয়েছে কি ফ্যামিলিতে। একটু রিয়ালিটি বলো তো, যে ধরো ভাই না থাকলে কি আসলে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়, বা কোন জায়গাগুলোতে প্রবলেম ফেস করতে হয়?
ভাই থাকলে হয়তো সংসারের হালটা ধরতো, আমিও একটা সাপোর্ট পেতাম। এখন দেখা যায় যে বাবা মায়ের বয়স হয়ে যাওয়ার পরে আমি মেয়ে, আমি বড় মেয়ে, আমাকেই তাদের দায়িত্বটা নিতে হচ্ছে, আমাকেই তাদের ভরণ পোষণ দিতে হচ্ছে। অ্যান্ড আমার বিয়ে হয়েছিল, হুম, একবারই বিয়ে করেছি জীবনে, সেটা স্টে করেনি হুম, আনফর্চুনেটলি। বাট এখন আমি আমার ফ্যামিলি বলতে আমার মা বাবা আর আমার সন্তানকেই বুঝি। হুম, তো তাদের জন্যই আমার বেঁচে থাকা, তাদের জন্যই আসলে আমার জীবন। হুম। তো আমি আমার লাইফে আসলে অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি। কখনোই আমি ইন্টারভিউতে গিয়ে কোনোদিনও আমি ইমোশনাল হতে চাই না বা ইমোশনালি কাউকে অ্যাট্রাক্টও করতে চাই না। অলওয়েজ কাজ নিয়ে কথা বলতে আমি চেয়েছি। তোমাকে 12 বছরের বেশি চিনি সিনথিয়া, এবং তোমার স্ট্রাগল, তোমার ফ্যামিলির অনেক কিছুই আমি জানি এবং সহানুভূতি প্রবণ আমার। কিন্তু আমার কোথাও যেন মনে হয় যে অনেক কিছুই হয়তো তুমি করো যেটা তোমার হয়তো ইচ্ছেও করে না, বা মনে হয় যে না করলেও হইতো, বা আমি একটু রেস্ট পাইতেও পারতাম। আমার কাছে মনে হয় এই ক্ষুধাটাকে। না, রেস্ট নিতে গেলে যে ওই একদিনের পয়সাটা আমার আসবে না, এই জন্য নিজের প্রতি যত্নটা নেইনি। আমি তো 2006 সাল থেকে নিজের পড়াশোনার খরচ নিজে কমপ্লিট করেছি। আমার ফ্যামিলিতে আমি একমাত্র মেয়ে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তাও আবার মাস্টার্স, অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ফার্স্ট ক্লাস নিয়ে। মাশাআল্লাহ। আই এম দ্য অনলি ওয়ান পারসন আমার ফ্যামিলিতে, ইনফ্যাক্ট আমার বংশেও। তো মাশাআল্লাহ। আমি আমার নিজের খরচে আমি টিউশনই করতাম। আই ডু দ্য সেম থিং। হ্যাঁ, আমি টিউশনি করতাম। আমি কি করিনি আমার লাইফে আমাকে জিজ্ঞাসা করো। আমি টিউশনি করতাম, আমি ভলান্টিয়ারের কাজ করতাম। মানে পার ডে ভলান্টিয়ারি করলে ওখানে হয়তো ৳১৫০০ পেতাম, এই যে ৳২,০০০ পেতাম। শো গুলোতে যেই ভলান্টিয়ার থাকে সেটা, হ্যাঁ, ও গেটে মাই গড। ওয়েলকামিং করার জন্য, গেস্ট ওয়েলকামিং করার জন্য আমি সেটাও করেছি। আমি লাইফে কি করি না, আমি বললাম না যে আমি অনেক কাজ করেছি। আমি লাইফে প্রচুর কাজ করেছি। এভরিডে কাজ করেছি টাকার জন্য, যে যেটাই হোক আমাকে আই হ্যাভ টু আর্ন মানি, আই হ্যাভ টু রান মাই ফ্যামিলি, এটার জন্য। তো এখন হয়েছে কি, এমন একটা পর্যায়ে চলে এসেছি আমি, আমার এত বেশি অসুস্থতা আমার বডিতে, আমার মনে হয় কি যে আমি নিজেকে টাইমই দেই নাই। আমি নিজের প্রতি যত্নই নেই নাই। এই যে তুমি আমাকে কতদিন ধরে বলছো যে আসো আমরা গল্প করি, আড্ডা হুম, দিই, হুম। আমিও বলছি যে ঠিক আছে আসবো আসবো। কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমি অসুস্থ থাকি। হয় আমার প্রেশার একদম লো থাকে, না হলে আমার মাইগ্রেনের পেইন থাকে, না হলে আমার ব্যাক পেইন থাকে, না হলে আমার চিকুনগুনিয়ার জ্বর হয়েছিল, 105 ডিগ্রি জ্বর ছিল আমার। মানে চিকুনগুনিয়ার ব্যথায় তো আমি উঠতে পারি না, ওইটা সারতেও অনেক টাইম লাগে। তো এখন দেখা যায় যে আমি যদি ওই সময়টাতে অনেক বেশি যত্ন নিজের নিতাম, তাহলে হয়তো আমি এখন আরো বেশি সুস্থ থাকতাম, আরো আরো ভালো ভালো কাজ করতে পারতাম। কিন্তু আমার স্ট্রাগল লাইফটার কথা যখন আমার মনে পড়ে না জানো, আমার নিজের চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসে। আমি আম, আমার কলেজে যেতাম, সিটি কলেজে পড়তাম আমি। সিটি কলেজে তো আমি বাসে করে যেতাম। তখন বাসের জন্য লাইনে দাঁড়ায় থাকতাম। বাসে করে গিয়ে কলেজ শেষ করতাম। তারপর ওখান থেকে আমি যেতাম মগবাজার ফটোশুটে। তো ওইটার জন্য আবার সায়েন্স ল্যাবের থেকে হুম। বাসে যেতে হতো। তো আমার না, মানে বাসে উঠে না এত শরীর খারাপ লাগতো যে আমার শরীর খারাপ লাগছে, আমি একটু রেস্ট নিতে চাই। বাট আমি রেস্ট নিতে গেলে তো ওই যে টাকাটা আসবে না, আমি তো আমার সংসার চালাতে পারবো না। তো বাসে উঠে আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তো, আর আমি বলতাম যে আমার কষ্টের দিন কবে শেষ হবে। মানে আমি এত কষ্ট করছি আমার লাইফে, এত কাউকে কোনোদিনও বলি নাই। কিন্তু দেখো এখন মানুষ কত সহজে ভাইরাল হয়ে যায়, কত সহজে টাকা আর্ন করে, এখন মনিটাইজেশন চলে আসছে। তারপরও আমার ইচ্ছা করে না যে সোশ্যাল সাইডে আমি একটু অ্যাক্টিভ হই, কারণ আমার কাছে মনে হয় কি যে এত শো অফ, এত একঘেয়েমি, এই যেভাবে মানুষজন ওপেনলি ড্রেস আপ গেট আপ করে, আমি এইগুলো করতে পারবো না আসলে। তো আমি আমার কাজটার মধ্যেই বেঁচে আছি, এখনো কাজের মধ্যেই বাঁচতেছি, কাজ করেই যাচ্ছি। সো মানুষ আমাকে আমার কাজের মাধ্যমেই জানুক, আমি সেটাই হাঁপায় চাই। ওঠো না সিনথিয়া। না, হয়রান হই না, হয়রান হতে দেই না আমি নিজেকে। মানে চিন্তাই করি না, আমি একদম আলাদা থেকেছি না। আই হ্যাভ টু বি এনার্জেটিক, আমাকে কাজ করতে হবে, আমাকে আমার ফ্যামিলি রান করতে হবে, আমার সন্তানকে মানুষ করতে হবে। আমি বাঁচি আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য। গত 26 বছর আমি কোনোদিন একদিন ডে অফ নিই নাই। আজকে শুক্রবার, আজকে আমি শুট করতেছি। অ্যান্ড ট্রাস্ট মি, আই নো দ্য ফিলিং। অনেক কষ্ট আসলে, কিন্তু দেখো আমার জায়গাটা দেখো কোথায় আমি। আমার উল্লেখযোগ্য কাজ কয়টা বলো? এই আফসোসটা আমাকে অনেক মানুষ দেয়, কিন্তু আমি আফসোস করি না। আমার যে এত উল্লেখযোগ্য কাজ নেই, আমার কিন্তু একটু আফসোস নাই এই কারণে।
কারণ আমি কাজ করছি, আমি টাকা পাইছি, আমার সংসার চলছে, আমি এখন একটা অনেক সুন্দর একটা জায়গাতে আছি, আমি বাঁচতেছি একটা সম্মানের সাথে, ডিগনিটির সাথে, এবং আমার সন্তানকে মানুষ করছি আলহামদুলিল্লাহ। আমি এভরি টাইম আমি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে এখন আমি যেখানে আছি এইখানে আসার জন্য মানুষ অনেক চেষ্টা করে। যারা 2 দিনে ভাইরাল হচ্ছে তারা আবার 2 দিনে পড়েও যাচ্ছে, কত আসলো কত গেল আমার চোখের সামনে দিয়ে। হ্যাঁ, কিন্তু আমি স্টিল আই এম ওয়ার্কিং, আমি আমার কাজের মাধ্যমে এখনো আমি টিকে আছি এই ইন্ডাস্ট্রিতে। এইটাই আমার জন্য। নতুনদের সঙ্গে কি কখনো কম্পিটিশন লাগে কিনা, মনে হয় কিনা যে একটা মেয়ে নেগেটিভলি ভাইরাল হয়ে পজিটিভ ওয়েতে কাজ করার চেষ্টা করতেছে, ধরো খুব ভালো না, তারপরে টিকটকে ভাইরাল হওয়ার কারণে নাটকে রিপ্লেস হয়ে যাচ্ছে একটার পর একটা ক্যারেক্টার, এগুলো কি চোখে লাগে সিনথিয়া? কখনোই লাগে না, কারণ আমার কম্পিটিশন কখনোই অন্য আরেকটা পার্সনের সাথে হতেই পারে না। আমার কম্পিটিশন আমার সাথে, আমি কি করছি, আমাকে কিভাবে গ্রো আপ করতে হবে, আমি কিভাবে বেঁচে থাকবো, আমি কিভাবে আমার পেটে ভাত দিব, আমি সেই টেনশনেই থাকি অলওয়েজ। আমি অন্যকে দেখতেই যাই না যে সে কি করছে, ও এগিয়ে গেল আমি পিছিয়ে গেলাম, এগুলা না। বাট এখন হাসি লাগে যে মানুষ অনেক সহজে ভাইরাল হয়ে যাচ্ছে, এগুলো দেখে একে একেই হাসি। মানে এত সহজ ভাইরাল হওয়া, অ্যাকচুয়ালি এই যে কত মানুষ আছে, আমি নামও বলতে চাই না, সবাই জানে যে কত সহজে মানুষ ভাইরাল করে দিচ্ছে। এরাই ভাইরাল করে, মানুষই ভাইরাল করে, মানুষই সমালোচনা করে, এরাই এদেরকে উঠায়, এরাই এদেরকে নামায়। এই যে সার্কেল, এই সার্কেলটাই আমাকে অনেক বেশি হাসায়। এবং এরকম ক্যারেক্টার তো খুব হরহামেশাই মেলে, যে যাদের হেট করার কারণে তারা স্টার। হ্যাঁ, এক্স্যাক্টলি, নেগেটিভিটি দিয়ে ভাইরাল, মানে অদ্ভুত লাগে। বাট ইউ হ্যাভ এ বিগ ফ্যান বেস অন অ্যাব্রোড, বাইরের মানুষ তোমাকে অনেক পছন্দ করে। অনেক অনেক পছন্দ করে বলতে, আমি ভিডিও আপলোড করেছিলাম আমার ফেসবুকে একবার। বাইরের মানুষ বলতে দেশের বাইরের প্রবাসী বাঙালি যে ভাইয়েরা আছে, যে ভাই বোনেরা যারা আছে, তারা আমার যেই নাটকটা দেখেছে সবচেয়ে বেশি দেখেছে হচ্ছে সোনার পাখি রূপার পাখি নাটকটা। ওই নাটকের যে আমার একটা ক্যারেক্টার জরি, ওরা আমাকে জরি নামেই চেনে, মানে, এবং আমি মনে হয় যেন ওদের জন্য জরি নামেই আমি বাঁচি। আমি যখন দেশের বাইরে বলতে আমি ফার্স্ট সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে জাপান যাচ্ছি, তো সিঙ্গাপুর এয়ারপোর্টে আমি নামছি, ওখানে এক প্রবাসী বাঙালি ভাই এসে দৌড়ে এসে, ওখানে কিন্তু আমরা অনেকেই প্রমিনেন্ট ফেস আছে, কিন্তু সবাইকে উপেক্ষা করে আমার কাছে এসে বলতেছে যে আপনি জরি আপু না, আমি আপনার নাটক দেখি, আপনার অভিনয় খুব ভালো লাগে, একটা ছবি তুলতে। তো তখন থেকে আমার আনন্দটা শুরু হয় যে আসলে মানে দেশের বাইরে এসেও একটা মানুষ আমাকে চিনতে পারছে, সে ছবি তুলছে। মালদ্বীপে গেছি, মালদ্বীপে যাওয়ার পরে ওয়াসেক স্যারের শোতে গেছিলাম, তো ওয়াসেক স্যার বলতেছে যে দেশেও তোর এত পরিচিতি নাই, মালদ্বীপের মানুষ তোকে যতটা চেনে। তো এটা মানে অদ্ভুত লাগছে আমার কাছে যে সত্যি বিদেশের মাটিতে যে প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমি সত্যি অনেক কৃতজ্ঞ তাদের কাছে, এবং তাদের উৎসাহের কারণে আমার আরো কাজ করতে ইচ্ছা করে যে আমি আরো কাজ করবো। হ্যাঁ, মানে ওই যে বললাম না যে অনেক মানুষ আমাকে চেনে না, কিন্তু যেই 2 জন চেনে খুব সম্মানের সাথে চেনে, এবং সেটাই আমার জন্য ব্লেসিং। হ্যাঁ, কাজ করতে গিয়ে কখনো মনে হয়েছে যে আমি যদি নিজেকে আরেকটু খোলামেলা করতাম আমার অনেক সহজ হইতো? না, আমি আনকমফোর্টেবল সেখানে। ওকে, মানে আমার বডির একটা পার্টস দেখা যাবে বা মানুষ সমালোচনা করবে, তা এখন যেমন শার্ট প্যান্ট পরে আছি এটাতেও মানুষজন উল্টাপাল্টা জিনিসপত্র দেখে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, আমি তো কিছুই বলতে পারি না। দেখা যায় যে 2-1টা ইন্টারভিউতে আমি গিয়েছিলাম, যেমন জয় ভাইয়ের ইন্টারভিউতে গিয়েছিলাম চ্যানেলে, তো ওইগুলো নিয়েও অনেক কথা বলছে, তুমি কে, মানে আসছে নতুন একজন কথা বলতেছে, মানে ওরা কিন্তু জানেই না যে আমি গত 23-24 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি, কাজ করছি, কেউ কিন্তু জানে না, কিন্তু কমেন্ট আসে নিচে যে তুমি কে, এত পটপট করতেছো কেন, এরই তো চিনলাম না, আবার কোন মাল, এরকম করে বলতে থাকে। তো ওদের কমেন্টস পড়তে আমার হাসি লাগে। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে গিয়েছিলাম, ওখানে আমাকে জিজ্ঞেস করেছে যে সাকিব খানের মুভি করতে চান আপনি? অবশ্যই করতে চাই, কেন করতে চাবো না? বলে কখনো মুভির অফার পেয়েছেন? হ্যাঁ, মুভির অফার পেয়েছি, সাকিব খানের মুভির অফারই আমি পেয়েছিলাম, কিন্তু তখন হ্যাঁ আমার কাছে স্টিল আই হ্যাভ স্ক্রিনশটস স্টিল। তো আমি তো আর জনে জনে আমি প্রুফ করতে যাব না যে ভাই এই যে দেখেন আমার কাছে স্ক্রিনশট আছে, আমি মুভির অফার পাইছিলাম কিন্তু আমি করিনি। তখন আমি করিনি কেন? কারণ তখনকার সাকিব
খান আর এখনকার সাকিব খানের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, ট্রু, ভেরি ট্রু, তাই না? তো ভেরি ট্রু। আমি পেয়েছিলাম এটা 2014 সালে। 2014 সালে আমি নিজেও অনেক ছোট, আমি Right. মুভির জন্য কখনোই রেডি, আমাকে এখনো যদি কেউ মুভির জন্য বলে আমি বলছি আমি রেডি না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমি এখনো রেডি না, কিন্তু আমাকে যদি বলে সাকিব খানের মুভি করবা, এখন আমি বলবো যে হ্যাঁ আমি করবো, হি ইজ দ্য সুপারস্টার। রাইট। আর তাই না? অনেক কিছু বলতে গেছে 14 বা তার আগের সিনেমাগুলো অ্যাকচুয়ালি ওয়াজ কোশ্চেনেবল। আমার কাছে তো মনে হয় যে সাকিব ভাই নিজেও যদি তার 2014 সালের মুভি দেখে তাহলে সে নিজেও হাসে, যে কি করছি। হ্যাঁ কি করছি আমি, তাই না? হুম। তো মানুষজন আমি তো আসলে নেগেটিভলি বলি নাই, আমি তো পজিটিভলি বলছি। তো আমি ইন্টারভিউতে যখন এই রিপ্লাইটা করছি যে আসছে সাকিব ভাইরে নিয়ে কথা বলতে, কই সাকিব খান আর কই তুই, এরকম করে আমাকে কত ধুইলো মানুষ, মাই গড। আমি তো ওইগুলা দেখে আমার ভীষণ হাসি পাইছে। তো নেগেটিভ কমেন্ট দেখলেও আমার অনেক মজা লাগে। বাট সাকিব খান হ্যাজ আ রিয়েল ফ্যান বেজ, এক্স্যাক্টলি, মানে উড়ায় দেবে সাকিব খানের নিয়ে কেউ কথাগুলো উড়ায় দেবে। আমি নিজেই তো বিগ ফ্যান উনার এখন, মানে প্রিয়তমা দেখার পর Right, থেকেই right. তো এরপরে আমি আর উনার একটা মুভিও আমি মিস করি নাই। যায় না। হ্যাঁ আমি এখন ওনার সবগুলা তুফান থেকে শুরু করে সব, নেক্সট ওনার কি মুভি আসতেছে সেগুলো আমি দেখতে থাকি, জানেন আমি ওনার মুভি দেখবো, মানে আমি এখন সাকিব খানের অনেক বড় fan। এবং উনি নিজের চেঞ্জটাও কি অসাধারণ ভাবে করছে। অসাধারণ ভাবে অসাধারণ, উনি change করছে। literally. এইটা আসলে হ্যাটস অফ টু হিম যে উনি নিজেকে চেঞ্জ করতে এবং পারছে। মজার ব্যাপার হচ্ছে সিনেমা বদলাইলো সিনেমার লোকদের হাতে না, সিনেমা বদলাইলো নাটকের লোকদের হাতে। হ্যাঁ এক্স্যাক্টলি। এটা খুব ইন্টারেস্টিং, আমার মজা লাগে দেখতে। কারণ নাটকের লোকদের মাথায় তো আসলে ক্রিয়েটিভিটিটা ঘুরে, এবং কমপ্লিট চেঞ্জ করে দিচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিকে, Right. তাই না? এখন গল্প আর দিয়ে এফডিসির মধ্যে হয় না কাজ। না, এখন এফডিসির মধ্যে ওই একটা গন্ডির মধ্যেই তো সীমাবদ্ধ না, এখন তো অনেক আগে গেছে, ও তো True. অনেক অনেক। তোমার আর কার সাথে কাজ করার ইচ্ছা আছে? ইফ ইউ গট দ্যাট চান্স, এনি ওয়ান অফ দিস ওয়ার্ল্ড। হিরোদের মধ্যে Yep. চঞ্চল ভাই, ট্রিমেন্ডাস অ্যাক্টর। আমার কাছে লাগে সেক্সি, হ্যাঁ যা করে। চঞ্চল ভাই, এ ফকিরের অভিনয় করুক আর হাসির অভিনয় করুক, ওর উপরে কিছু হয় না। হ্যাঁ কাজ করছো কখনো? নাটকের কাজ করা হয়েছে? হ্যাঁ ইয়ের সালাউদ্দিন লাবলু ভাইয়ের নাটক করা আর আছে, এক সন্ধ্যা জিনিস, পন্ডা। হ্যাঁ আর এক জিনিস সালাউদ্দিন লাবলু। আমার তো গুরু না, আমার হ্যাঁ। অভিনয় জগতে শুরু ওনার মাধ্যমে। আমার শ্বশুর আব্বাসে। হ্যাঁ আই নো দ্যাট। তো লাবলু ভাইয়ের নাটকে, যে সন্ধ্যা পন্ডা নাটকে চঞ্চল ভাই যেত, উনি ওনার পার্টটুকু করে চলে আসতো, ওই সামনাসামনি দেখা হয়েছিল, কথা খুব কম হয়েছে, কিন্তু মানে হু ইজ দ্য টাফেস্ট? হুম। হু ইজ দ্য টাফেস্ট? সবচেয়ে কাজ করা কঠিন কার সাথে? মানে কখন কি করে ফেলবে বোঝা মুশকিল, এরকম ক্যারেক্টারকে নাটকে? নাটকে হুম। কঠিন হবে তো চঞ্চল ভাইয়ের সাথেই অনেক কঠিন হবে, মানে উনি তো আসলে না, আমি বলতে চাচ্ছি তুমি যাদের সাথে কাজ করেছো এখন পর্যন্ত, কোন অ্যাক্টর সবচেয়ে বেশি ইম্প্রোভাইজ করে ফেলে বা এমন কিছু করে যেটা বোঝা মুশকিল যে এরপর এটা হয়ে গেল? নিলয়। হ্যাঁ। হ্যাঁ ও আসলে এত বেশি ইম্প্রোভাইজ করে নাটকের মধ্যে, এবং ও একদম মানে নিলয় চাই মানে তুমি যা তাই। আমি যেমন এখন নর্মালি এখন কথা বলতে পারি, কিন্তু ওর সাথে যখন আমি নাটক করতাম তখন দেখা যায় যে স্ক্রিপ্ট পড়তাম, ওই স্ক্রিপ্টে মুখস্থের মতো করে যে ক্যামেরার সামনে বলতে থাকতাম, কিন্তু ও এটা চাইতো না। ও হচ্ছে যে না তুমি নিজের মতো করে বলো না, তুমি এটাকে ইম্প্রোভাইজ করো। ওর সাথে কাজ করতে গিয়ে আমি ওইটা শিখছিলাম আর কি। বাট এরপরে আর ও তো আসলে আমার বন্ধু মানুষ, বড় ভাই বন্ধু আর কি, ও আমার অনেক বড়, কিন্তু ভাই বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তো ওর কাছে আমি ইম্প্রোভাইজেশনটা অনেক বেশি দেখছিলাম, এখনো তো ও ইম্প্রোভাইজ করে অনেক বেশি। এবং নাফ অনেক নাটকে অনেক বদল করছে। নাফের শুরুটা কিন্তু একদমই আমরা একসাথে শুরু করেছিলাম, মানে আচ্ছা। ওই সোনার পাখি রূপার পাখি সেটেই ওর এই প্ল্যানিং। তখন আমরা 5-6 জন ছিলাম একসাথে, আমাদের যে টিমটা ছিল একসাথে। ও লাইভে আসতো, আমরাও আসতাম, শুরুর দিকের যে নাটকগুলা সেখানেও আমরা ছিলাম। তো এটা নিলয় নিজেও জানে, আমরা আসলে মানে নাফের শুরুর দিকে আমরাই ছিলাম, আর এখন তো ও নিজেই নাফকে উড়ায় ফেলতেছে, ও একাই 100, এই জন্য আর কাউকে লাগে না। নিলয় নাটকে একটা অন্য বেঞ্চমার্ক তৈরি করছে কমেডির জন্য। হ্যাঁ চেহারাও সুন্দর, আবার না শুধু কমেডি না, রোমান্টিক কমেডি অ্যাকশন সব টাইপেরই তো ও কাজ করছে, কদিন আগে একটা অ্যাকশন। কিন্তু কমেডিটা মানুষ বেশি মনে রাখছে আর কি, ওইটা বেশি নিছে। তোমার সবচেয়ে পছন্দের কাজ কোনটা? আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে সোনার পাখি রূপার পাখি, আমার জীবনের প্রথম কাজটাই। কারণ আমার ওই টাইমের যেই গেট আপ অ্যান্ড লুক অ্যান্ড ক্যারেক্টার, আমার তো মনে হয় একই রকম আসো।
হ্যাঁ, ওইটার সাথে সবাই বলে যে তোমার সাথে, তোমার লাইফস্টাইলের সাথে মিলে, তোমার সবকিছুর সাথে মিলে, তুমি ওখানে অনেক বেশি ইনোসেন্ট লাগছে। তখন তো অনেক ছোট ছিলাম না। তোমার তো মনে 2000 হয় না চেহারা ছবি খুব একটা বদলাইছে? বড় হয়েছে এখন, তখন তো ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ, খালি বয়স বাড়ছে, হ্যাঁ, আর exactly. কিছুই বদলাই না। না, এটা তুমি আমাকে ভালোবাসো বলে এভাবে বলতেছো নীরব ভাই, নালে তো অনেক চেঞ্জ আসছে। কারণ তখন অনেক শুকনা ছিলাম, আই উইশ আমি ওই টাইমের মতো শুকনা হতে পারতাম। মানুষ আমাকে এখনো বলে যে তুমি অনেক শুকনা, বাট না, ইউ আর। না, আমি অনেক মোটা হয়েছি। আর এই কথা যখন বলি, বেশি আমাকে খেপায় নাদিয়া আপু। বল তুই কেন বলিস তুই মোটা হয়েছিস, তুই তো মোটা না, তুই তো শুকনা, তুই শুনতে চাস যে তুই শুকনা না। কিন্তু না, আমার কাছে আমার নিজেকে অনেক মোটা লাগে। এই নাদিয়াটাকে আমার মনে হয় হচ্ছে ওই যে ইয়ে করে না, বয়স ধরে রাখার একটা ক্যাপসুল। তাই না? নাদিয়া আপু, মৌ আপু, জয় হাসান, ওরে খোদা, পূর্ণিমা আপু, মানে রুনা আপা, এরা, হ্যাঁ। হ্যাঁ, এবং ওনারা, মজার ব্যাপার হচ্ছে এরা সবাই আমার ব্যাচমেট। হ্যাঁ, আর ওনাদেরকে দেখলে বুঝে তুমিও তো ভাই, রুনা আমার ব্যাচ, নাদিয়া আমার ব্যাচ। দেখলে বুঝাই যায় না। নাদিয়া আপু তো এখনো ছোট। হ্যাঁ, কি সুন্দর মুখটা। হ্যাঁ, ছোটখাটো একদম, কিচ্ছু বোঝা যায় না। মানে আমার তো অ্যাকচুয়ালি আইডল বলতে আমি মৌ আপুকে জানি, নাদিয়া আপুকে জানি, আমি এদেরকে খুবই আর নাদিয়ার ভালোবাসি। নাচ তো অসাধারণ। হ্যাঁ, নাদিয়া পুরো অ্যাক্টিংও তো অসাধারণ, নাচ, অ্যাক্টিং, আর উনাদের পার্সোনালিটি আমি ভীষণ ফলো করি। মানে মৌ আপুর পার্সোনালিটি, নাদিয়া আপুর পার্সোনালিটি, আর উনারাও আমাকে নাইম ভীষণ নাদিয়া আদর আমার করে। খুব পছন্দ, দুজনই খুব পছন্দ, ভালোবাসে। তুমি কখনো মানে এন্টি ক্যারেক্টার করছো? নেগেটিভ ক্যারেক্টার, নেগেটিভ ভিলেন টাইপ? ভিলেন টাইপ করে নে, ওকে। না, ইচ্ছা করে না, ভিলেন হয় ইচ্ছা করে না? মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে প্রমিনেন্ট ক্যারেক্টারই করা হয়েছে। মানে ভিলেন, মহিলা ভিলেন ক্যারেক্টার যদি ফিল্ম হয়, উইল ইউ লাভ টু ডু ইট অর নট? ফিল্ম হইলে তো ডেফিনেটলি করবো, মহিলা গুন্ডা। ভিলেন হইলেও করবো। ফিল্মের ক্যারেক্টার যদি আমার পছন্দ হয়, গল্প যদি পছন্দ হয়, তাহলে আমি করব, আমি বললাম তো। কিন্তু ওই যে ইচ্ছাটা আসে না মুভির, কেন জানি। আর্ট ফিল্ম যদি হয় তাহলে আমি ওই যে গল্প পড়বো, ডিরেক্টর দেখবো, তাহলে আমি করবো। মানে মোস্টলি আর্ট ফিল্ম করতে চাও? আর্ট ফিল্ম ভাল লাগে। কমার্শিয়াল? কমার্শিয়াল ফিল্মগুলো না, কমার্শিয়াল ফিল্মগুলো করতে গেলে তো, যদি ওই যে প্রমিনেন্ট মানে নায়িকা হিরোইন হয়ে যদি করতে হয়, তাহলে ওই যে খোলামেলা পোশাক তো পরতেই হবে। তারপরেও তো আমি প্রিয়তমা দেখার পর একটু ইন্সপায়ার্ড হয়েছি যে ওয়াও, মেয়েটা কি সুন্দর সুন্দর, হ্যাঁ, ড্রেস পরছে, ভদ্র ড্রেস পরছে, এইভাবেও তো মুভি বানানো যায়। তাহলে এরকম অফার আসলে আমি কেন না করব? আমি তো জীবনেও না করব না। তোমার ফ্যামিলি মানুষজন কি অ্যাকসেপ্ট করে তোমাকে এভাবে, আর ওরা অন্য কোনো ক্যারিয়ার চিন্তা করে তোমার জন্য? আব্বু প্রথম চেয়েছিল যে আমি যেন বিসিএস ক্যাডার হই, মানে যেহেতু আমি পড়াশোনায় খুব ভালো, তো আমি যেন বিসিএস পরীক্ষা দেই। মানে ওই সময়টার, মানে যেই সময়টা ইয়ে থাকে, যে সময়টা পর্যন্ত আর কি পরীক্ষা দেওয়া যায়, বয়স, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমলাইন তো থাকে, যে 28 সম্ভবত, হ্যাঁ, 28 না যেন 30, যাই না, যাই হোক 28-30 হবে। তো আব্বু ওই পর্যন্ত আমাকে খুব প্রেশার দিত যে দেখো একটু বিসিএস পরীক্ষা দাও, আচ্ছা ব্যাংকে ঢুকো, দেখো এত বড় ম্যানেজারের পোস্ট আছে, তুমি করো, যাও। কারণ তোমার তো আসলে, আমার বাবা জানে যে আমি কতটুকু ট্যালেন্টেড, কিন্তু আব্বু যে একদমই মিডিয়া পছন্দ করে না তাও না। আব্বুর কথা হচ্ছে যে তোমার যেটা ভালো লাগে করো। আব্বু আম্মু দুইজনই আমাকে অনেক সাপোর্ট করছে, যেটা তোমার ভালো লাগে করো। তো আমি তো আমার পছন্দের জায়গা এখানে আমার নাচে, মানে আমার জান আটকে থাকে আমার নাচের মধ্যে, আমার অভিনয়ের মধ্যে। নাচে অনেক কম টাকা না? সরি এভাবে বললাম। হ্যাঁ, নাচে অনেক কম টাকা, কিন্তু যদি জায়গাটা তুমি ক্রিয়েট করতে না পারো, যখন তোমার জায়গা ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু তুমি অনেক টাকা আর্ন করতে পারবা। যেমন আমি এখন কোরিওগ্রাফি করি, আমি একটা শো করতে গেলে ডেফিনেটলি আমি ভালো একটা অ্যামাউন্ট নিতে পারি। তো আমার কাছে মনে হয় না নাচে অনেক কম টাকা। নাচে সারভাইভ করতে হয় অনেক বেশি, অনেক স্ট্রাগল করতে হয়। তো আমার এত বছর পরে এসে, এটা একটু ব্যাখ্যা করো, কারণ আমি যতদূর জানি 2 থেকে 5,000 টাকা পাওয়া যায় হয়তো ম্যাক্স। সেটা তো তুমি যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট কাজ করে তারা, ওইখান থেকে ফ্রন্টে আসা, ফ্রন্টে আসা, হ্যাঁ, লং জার্নি, মানে অনেক লং জার্নি। তুমি তো এত ইজিলি ফ্রন্টে আসতে পারবা না, এত সহজে না। তোমাকে তো ওই যোগ্যতাটা আর্ন করতে হবে আগে, ওই জায়গাটা তোমাকে ক্রিয়েট করতে হবে। ওই জায়গাটা যখন আমি ক্রিয়েট করতে পারছি, আলহামদুলিল্লাহ, আমার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নাচ তোমাকে অনেক কিছু দিবে যদি তুমি নাচকে ভালোবাসা দাও, নাচকে যদি তুমি মনে ধারণ করো।
আমি তো নাচকে কিভাবে ধারণ করি এটা আমার গুরুরা জানে, আমার সাথে মানে যারা কাজ করে আশেপাশে ওরা জানে যে আমি অসুস্থ হয়ে গেছি, আমার পা ভেঙে গেছে, আমার পা থেকে স্টেজে রক্ত গড়ায় 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 পড়তেছে, কিন্তু আমি নাচ থামাচ্ছি না। সিরিয়াসলি? হ্যাঁ, আমার মাথা ঘুরে পড়ে গেছি। আমার সেরা নাচের গ্র্যান্ড ফিনালের আগের দিন আমি এত প্র্যাকটিস করছি যে আই হ্যাভ টু উইন দিস শো। আমার মার্কিংও বেশি ছিল, কিন্তু মানে ব্যাড লাকের কারণে আমি হয়তো উইনার হইনি, বাট আমি ফার্স্ট রানার, সেকেন্ড তো আমি হয়েছি। কিন্তু আগের দিন রাতে আমি এত প্র্যাকটিস করছি যে আমি মাথা ঘুরে পড়ে গেছি, সিঁড়ির এক কোনা যে আমার এখানে ঢুকে গেছিল, এই সাইড পুরাটা ফুলে গেছে আমার ওই দিন। মানে পরের দিন হচ্ছে আমার গ্র্যান্ড ফিনালে, আমি ওইটা নিয়েও আমি নাচ করছি। আমাকে ডক্টর বলছে আপনি ইউ ক্যান নট ড্যান্স, আপনার চোখটা চলে যাইতো আরেকটু হলে, আমাকে রেস্টে থাকতে বলছে। তারপর তো এই যে এই লাইফ সাইকেলের মধ্যে আমার কি কি হয়েছে, আমার বেবি হয়েছে, আমার গল ব্লাডারের অপারেশন হয়েছে, আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, আমার টিউমারের অপারেশন হয়েছে, আমি জ্বরে পড়েছিলাম, আমার পা ভেঙে গেছে, পা প্লাস্টার করা হয়েছে, কোনো কিছুই আমার নাচ আমার বন্ধ করতে পারে নাই, কিছুই আমাকে থামাইতে পারে নাই। তো আমি মানে মানুষ তো আমাকে দেখতেছে যে সোশ্যাল সাইডে আমি হাসি খুশি ভাবে ফটো দিচ্ছি, আমি নাচতেছি, আমি এই করতেছি, কিন্তু এর পিছনের যে জার্নিটা ওটা শুধুমাত্র আমি জানি। ওই কষ্টগুলো শুধুমাত্র আমি জানি, যে আমি নাচকে অনেক ভালোবাসা দিই। স্টেজে ব্লিড হইছে ইভেন? হ্যাঁ, আমার পায়ের এটিএন শাহ সিমেন্টের শো করতে গিয়ে পায়ের ভিতরে প্যারেক ঢুকে গেছে, ওই যে স্টেজের রেডি করে না, তো পায়ের ভিতরে প্যারেক ঢুকে গেছে, তো রক্ত পড়তেছে, আমি স্টেজ থেকে বের হই না, আমার নাচ শেষ হয়েছে তারপরে যে বের হয়ে আমি ব্যান্ডেজ করছি। এইরকম কি পাগলার পাগলা! হ্যাঁ, তো এই জন্য তো আমি বলি যে তোমাকে তো ওই জায়গা ক্রিয়েট করতে, আমাকে তো এইভাবে মানে ক্রেজিলি ডান্স করতে দেখছে আমার গুরুরা, আমার মধ্যে ওই ক্রেজিনেস দেখছে। তারপর আবার আমি একটা ডান্স ড্রামা করি, নাম হচ্ছে মহুয়া। ওই ডান্স ড্রামায় 1 ঘন্টা টানা পারফর্ম করতে হয় মহুয়াকে। মহুয়া যখন থেকে এন্ট্রি করে ওই এন্ট্রির পর থেকে টানা 1 ঘন্টা তোমাকে পারফর্ম করতে হবে। মানে 1 ঘন্টা টানা পারফর্ম করে তো তুমি হাঁপায় যাওয়ার কথা, মানে টায়ার্ড হয়ে যাওয়ার কথা না। আমি ওইটা শেষ করে আমি বের হই, এবং এইটার এত অ্যাপ্রিসিয়েশন আমি আমার লাইফে পাইছি। মহুয়া ডান্স ড্রামা করতে গিয়ে, চম্পাবতী করতে গিয়ে তো বরগুনাতে মানে এত এত মানে পুরা মাঠ ভর্তি অডিয়েন্স, এত অ্যাপ্রিসিয়েশন, এত পছন্দ করছে মানুষজন। হবিগঞ্জে মহুয়া করছি, হবিগঞ্জের মানুষজনের আতিথেয়তা, ও মাই গড, ওরা একদম আমাদেরকে পিক করা থেকে আমাদের খাওয়া দাওয়া, আমাদের দেখাশোনা, আমরা ঠিকঠাক আছি কিনা, আমাদের শো, মানে এত মানুষের মধ্যে সবাই কি যে পছন্দ করছে, সবার চোখে পানি চলে আসে শেষ দৃশ্যতে। মহুয়ার গল্পটা তো জানোই, অনেক পছন্দ। অথচ মানুষ স্টেজ ভয় পায়, ডিড ইউ এভার? আমি স্টেজ চাই, আমি ভালোবাসি স্টেজকে, আই লাভ স্টেজ। আমি হচ্ছে যে স্টেজ পেলি আমার নিজের মধ্যে একটা আত্মা ভর করে যে ইউ হ্যাভ টু গো দেয়ার অ্যান্ড পারফর্ম দেয়ার, দিস ইজ ইয়োর স্টেজ, দিস ইজ ইয়োর প্লেস, আমার কাছে আমার মনে হয়। একটা বাজে প্রশ্ন করি, হ্যাঁ, কখনো টাকার কষ্ট করছো? টাকার কষ্ট? ওই যে সারাক্ষণ কাজের মধ্যে ছিলাম তো, না। টাকার কষ্ট তোমার তখনই হবে যখন তোমার চাহিদা অনেক বেশি থাকবে। সুন্দর কথা বলছো। টাকার কষ্ট তখনই তোমার হবে। তা আমার কখনো কোনো টেমার ছিল না। আমার হচ্ছে ওই যে বললাম না যে আমার পেটে ভাত দিতে হবে, ভাতটা ঢুকলেই হয়েছে, ভাত পাইলেই হয়েছে, আমার এর বেশি আর কোনো কিছু দরকার নেই আমার। আর তুমি কাজ করতে থাকলে তোমার টাকা এমনিতেই আসবে, তোমার জিনিসপত্র এমনিতেই হয়ে, যে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র এমনিতেই হয়ে যাবে, এমনি হয়ে যাবে। মানুষে না কত কিছু এমনি দিতে চায়, মানুষ এমনি মানুষকে কিছুই দেয় না। মানুষ গাড়ি বাড়ি দিয়ে দেয় দেখি শুনে, যেটা তুমি কিছু দিলে সে তোমাকে এটা গিভ এন্ড টেক ভাই, তাই না? এটা ভালো লাগছে। এমনি দিবে না তোমাকে, এত সোজা না দুনিয়া। না, আমি অনেক টিকটকারদের ইন্টারভিউ করি এবং দেখি, এবং তারা বলে যে গাড়ি, ফ্ল্যাট, ফোন। হ্যাঁ, কিন্তু না, তুমি কাজ করবা, তোমার কাছে টাকা আসবে, এমনিতেই হয়ে যাবে ওইগুলা। মানে এইগুলার জন্য তোমার বসে থাকবে। আমার তো এত বছর পরে এসে আমি
ভালো জিনিসপত্র ইউজ করতে হয়। এত বছর পরে আমার জমানো টাকা, আমার ফোন নিজের বাবা টাকায় কিনতে হইছে। জানো ফোন তো সবাই বলে যে ওমা তোমার হাতে নতুন ফোন। হ্যাঁ, কি হয়, আমি তো আইফোন 3 থেকে ইউজ করি। হ্যাঁ, তো 3 পরে যখন 4 আসে 3টাকে সেল করে দিয়ে কিছু টাকা অ্যাড করে 4 নিয়ে নিই। হ্যাঁ, 5 যখন আসে 4টা সেল করে কিছু টাকা অ্যাড করে 5 নিয়ে নিই। হ্যাঁ। আমার কিন্তু এরকম 5 6 7 8 9 আমার কিন্তু কন্টিনিউয়াসলি, এর মধ্যে মনে হয় হয়তো যে 11 নেই নাই হ্যাঁ, আর 13 নেই নেই, হুম, হ্যাঁ 12 11 নেই নেই আর 13 নেই নেই, 15ও নেই নেই। ওকে। এরপরে 16 নিছি, 17 নিছি, মানে একটা একটা গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে আমি নিছি যে আমার ফোন ঠিক আছে এখন আর আমি নিব কেন। হ্যাঁ, কিন্তু এটা তো কাউকে দিতে হবে না আমাকে, আমি তো ওই পরিমাণ আর্ন করি, আমার তো ওই জায়গাটা আছে, আমি তো ওই কাজটা করি, মানুষজন হ্যাঁ। জানে যে সিনথিয়া কাজ করে। সুন্দরীদের নাকি আইফোন অটোমেটিকলি চলে আসে, 25 সেটা 26টাও তো, আসে। হ্যাঁ 25 26টা আসে, সেটা তো সে ডেফিনেটলি মহাসুন্দরী এই জন্য আসে। ওকে, দ্যাটস গুড। আমার একটাই ভাই, নিজে আমি আর্ন করে মানে নিই। এটা 16 বিক্রি করে 17 নেয়া। হ্যাঁ এরকম ও, সবগুলোই আমার আমার প্রত্যেকটা ফোনই এরকম হয়েছে। okay. এখন কি আসলে আমাদের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে সিনথিয়া? এখন তো মেয়েদের অনেক চাহিদা, মেয়েদের ফোন লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, মেয়েদের মেকআপ লাগে, জামা কাপড় লাগে। এখন তো অনেক মেয়েরা বলে যে আমি একটা জামা পরলে আরেকটা জামা নেক্সট শোতে পরতে পারি না। অনেক ইন্টারভিউতে দেখছি আমি এগুলা, যে আমি তো একটা জামা একটা একটা ইয়েতেই পরি, একটা শোতেই পরি, এরপরে আর এই জামাটা আমার পরা হয় না, এরকম করে তো অনেকেই বলে। কিন্তু না, আমি আর রিপিট, আমার এই জামাটাও রিপিট আজকে আমি প্রচুর রিপিট করি আর জামা রিপিটেশনের কি মানে কি যায় আসবে, তাই না? আমি অনেক রিপিট করি। আমার তো শুধু কালো জামাই আছে সারা দুনিয়াতে। এটা তো ভালো, কি তুমি রিপিট করতেছো না নতুন পড়তেছো কেউ বুঝতেই ও পারবে নো, না। আমি 17টা শার্ট কিনছি একই দোকান থেকে, একই সাইজের, একই কালারের, একই কাপড়ের। আছে এরকম অনেকেই। আমি এটা শিখছিলাম আমার এক স্যার সাইদুর আফতাব, ইউ নো হিম, আমরা একসাথে কাজ করছিলাম সিটিএফএম এ, আচ্ছা, নাটক করছিলাম একটা অনেক হ্যাঁ, দিন আগে। আমরা তো একটা নাটকও করছি। আমার খুব ইচ্ছা এরকম যে যদি কখনো মানে আমি পারি, বা আমার আমার ডিমান্ড বলতে একটাই ডিমান্ড আছে যে আমি এক কালারের ড্রেস পরবো, মানে সলিড কালারে চলে যাব। খুব সুন্দর ব্যাপারটা। মানে খুব সুন্দর। এইটা আমার একটা ইচ্ছা হঠাৎ করে আমার নিজের মধ্যে আসছে যে আমি একদম সলিড কালারে, খুব লাইট আমি কালার, সাদা এবং কালো করছি, আমি সাদাতে চলে মানে ভীষণ ভালো সাদাতে লাগে। যাব, শুভ্র একটা কালার ভাল লাগে আমার। ওটা ব্যক্তি লাইফে করতে পারবো। আর একটা ইচ্ছা আছে, ওই যে আমার হজ করার ইচ্ছা আছে লাইফে। ইনশাআল্লাহ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইটার জন্য আমার বাবা মায়ের হজ আমাকে আগে করাইতে আগে হবে, করাতে তারপরে আমার করতে হবে। এমনি যে তার আগে তোমার বিয়ে করতে হবে। দোয়া করো যেন হয়ে যায়, আমি তো চাই বিয়ে করতে। 26 শিওর বিয়ে করতে হবে তোমার, তোমার লেখা রয়েছে 26-এ বিয়ে। তাই ইনশাআল্লাহ দেখা যাক। হাউ ইজ লাভ লাইফ বলবা? মাই লাভ লাইফ, হুম, ইট ওয়াজ লাইক হিয়ার দেয়ার দেয়ার এন্ড হিয়ার, এরকম হার্টবিটের মতো। আপস এন্ড ডাউন যেতেই থাকে আর কি, হার্টবিটের মতো। হু ইজ হি? এইটা তো বলা যাবে না, ওহো, এটা বলা যাবে না। হাউ ইজ হি? কেমন? হি ইজ সো গুড, হোয়াট He ইউ has লাইক, so good হোয়াট ইউ heart. লাইক মোস্ট? কোন জিনিসটা টানে একটা ছেলের তোমার? caring. He is so caring. He is a loving person. আর কেয়ারিংটা আমাকে বেশি টানে। ভালোবাসার অভিনয় তো সবাই করতে পারে, বাহ, তাই না? বাহ, ভালোবাসার অভিনয় সবাই করতে পারে, কিন্তু ওই যত্নটা কয়জন দেখাইতে পারে? সে যত্নটা দেখায়, ওই যত্নটা ভালো লাগছে, ওই যত্নটা আমাকে অ্যাট্রাক্ট করছে। খুব সুন্দর বলছো তো লাইনটা। অভিনয় সবাই করতে পারে, যত্ন কজন করতে পারে। পার্থক্যটা কেমনে চোখে পড়ে? এন্ড হোয়াট ইজ ইট? পার্থক্যটা তো তোমার ডেইলি বেসিসে যখন তুমি তার সাথে কথা বলবা বা তার সাথে চলাফেরা করবা, তখনই তুমি বুঝতে পারবা। ছোটখাটো বিষয়ে তোমার নজরে চলে আসবে, মানে ওইটা অভিনয় হতে পারে না, ওই বিষয়টা অভিনয় হতে পারে না। আমরা মানে বর্তমান যুগে মানুষ অনেক বেশি ছটফট করি না সম্পর্ক নিয়ে, অনেক বেশি অদ্ভুত হয়ে গেছি না? অস্থির, যে সমাজটাই তো অস্থির এখন। আমরা সোশ্যাল সাইটে যা দেখি, মানে আরেকটা কাপলকে দেখে আমি আমার নিজের কাপল, মানে নিজের হাজব্যান্ডের কাছে আমি এক্সপেকটেশনটা, বা নিজের বয়ফ্রেন্ডের কাছে আমি এক্সপেকটেশনটা বাড়ায় দিই, তখনই তো আমরা অস্থির হয়ে যাই।
যে দেখছো ওরা কত সুন্দর ঘুরে বেড়াইতেছে, ওরা কত সুন্দর ওর বউরে এটা দিছে, ওর বউকে নিয়ে এখানে যাচ্ছে, তো মেয়েদের মধ্যেও এক্সপেকটেশনটা বেড়ে যায়, তখনই যে গ্যাঞ্জামটা শুরু হয়। শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে না, কিন্তু এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে। মানে ছেলেরা বলতেছে দেখছো ওর বউটা কত সুন্দর, কিভাবে কেয়ার করতেছে, মেনটেন করতেছে, কিভাবে যত্ন নিচ্ছে, তুমি তো আমার এভাবে যত্ন নাও না। দুজনের প্রতি এক্সপেকটেশন থেকে ওই অস্থিরতাটা বেড়ে যায়, আর সম্পর্কের ইতিটাও সেখান থেকেই শুরু হয়। তোমার কি মনে হয় সম্পর্কের ঝামেলাটা বাড়ে কি কি কারণে? এক হচ্ছে ওই যে দুজনের প্রতি এক্সপেকটেশন বেশি রাখে আর গ্র্যান্টেডলি নিয়ে নেয়। ব্যাখ্যা করে একটু। মানে তাকে আমি ভালোবাসি মানে সে আমার জন্য এটা করবেই, আমি যা চাই সে আমাকে দিতে বাধ্য। ওকে। মানে এই গ্র্যান্টেডলি নিয়ে নেওয়ার বিষয়টাই তখন মানে ভাঙনের শুরু হয় আর কি, যে আমার এক্সপেকটেশন, আমি আশা রাখি অনেক বেশি, যে আমি তার কাছে এটা চাইলাম, সে আমাকে এটা দিচ্ছে না, তাহলে আমি তার সাথে থেকে কি করব, তাই না? ওকে। তোমার কি মনে হয় সম্পর্ক ভালো রাখার জন্য হোয়াট টু ডু? সম্পর্ক ভালো রাখার জন্য নিজেকে আগে ভালোবাসো, নিজেকে সুন্দর রাখো, ফিট রাখো, সুস্থ রাখো, তাহলে তুমি আরেকজনকে ভালো রাখতে যেটা পারবে। তুমি একেবারেই করো না। না, আমি এখন নিজেকে অনেক ভালোবাসি। কবে থেকে? এখন ভালোবাসি, দেখো না, এখন আমি ফিটফাট থাকি। এই হসপিটাল থেকে আসার পরে এক সপ্তাহ আগে? না, এক সপ্তাহ না, এখন আমি নিজেকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকে, যে আমার যা ভালো লাগে আমি তাই করি। নিজের ভালো লাগাকে প্রাধান্য দিই, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিই। আমরা সিনথিয়া সন্তান মানুষ করতে গিয়ে এখন অনেক টেনশনে থাকি সবাই, যে আমার বাচ্চাটা না জানি কেমন হয়ে যায়। তোমার কি মনে হয় যে আমাদের সন্তানদের কি করলে তারা অনেক বেশি ভালো থাকতে পারে বা পজিটিভ থাকতে পারে? সন্তানকে সময় দিতে হবে, যত ব্যস্তই থাকি না কেন আমাকে দেখতে হবে আমার সন্তান কি করতেছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, এই বিষয়গুলো খুব নজর রাখতে হয় বাবা মায়ের। আমি যেমন সারা জীবন কাজের মধ্যেই ছিলাম, আমি সকালে বের হয়ে যেতাম, রাতে আসতাম, কিন্তু আমি কিন্তু সারাক্ষণ টাইম টু টাইম ও খাচ্ছে কিনা, ও স্কুলে টাইম নিয়ে গেল কিনা, ওর স্যার আসলো কিনা, ও ঘুমাচ্ছে কিনা, ও দুপুরেও ওকে আমি 1 ঘন্টা ঘুমাতেই হবে, এই রেস্টটা আমার ওকে দিতে হবে ওর মেন্টাল ইয়ের জন্য, গ্রোথের জন্য। তো আমি ওর শিডিউলটা রেডি করে আমি বাসা থেকে বের হতাম। ওয়ার্কিং মাদার হইলে কি বাচ্চাদের জন্য ঝামেলা? অনেক ঝামেলা। বাচ্চারা তো শুধু মানে স্পেশালি মায়ের কথাই বেশি শুনে, অন্য কারো কথা তো শুনতে চায় না, কাউকে মানতে চায় না। আর আমার বাচ্চা আমাকেই সবচাইতে বেশি মানে, সবচাইতে বেশি ভয় পায়। এটা আমার জন্য মানে একটা পজিটিভ দিক। এই জন্য বাবা মায়ের উচিত যতই ব্যস্ত থাকেন না কেন আপনি, কিন্তু বাচ্চার মানে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, পড়াশোনাটার টাইমিংটা, মানে অনেক বেশি পড়াশোনার জন্য প্রেশারও দিলে হবে না। আমি যেমন আমার বাচ্চাকে বলেছি তোমাকে নাম্বার 1 হইতে হবে না, আমি ওকে ছোটবেলা থেকেই একটা শিক্ষা দিচ্ছি। মানে মাঝে মাঝে মনে করি আমি কি এটা ওকে ভুল শিখাইলাম, ও তো এখন ঠিক মতো পড়তেছেও না। তো আমি বলছি তুমি জাস্ট পাস করলেই হবে, আমার নাম্বার 1 হওয়া লাগবে না। কিন্তু যারা নাম্বার 1 হয়েছে সবগুলো তো হয় টিচার হয়েছে, নালে স্কুল কলেজের পরে আর পড়ালেখাই করে নাই। না, আর যারা নাম্বার 1, আমার ক্লাসে যারা নাম্বার 1 ছিল তারা তো এখন বাচ্চা কাচ্চা হয়ে সংসার করতেছে, ওরা তো কোথাও নাই। মানে আমি তো ব্যাক বেঞ্চের ছিলাম, তো আমি দেখতেছি যে আই এম ডুইং আলহামদুলিল্লাহ, যেটুকু করতেছি ভালোই করতেছি, কিন্তু ওরা তো আসলে সংসারের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে, এবং ওদের অনেক আফসোস, হ্যাঁ তুই খুব ভালো করতেছিস, তোকে দেখে খুব ভালো লাগে। মানে কেন হয়েছিলি তখন? হ্যাঁ, মানে তুই তো ঠিকই খাতায় নাম লিখে দিছিস যে ও পিছনে বসে কথা বলছে, আমার নামটা তো সবার আগে লিখছিস তুই। ক্লাসের মধ্যে তো আমি সবচেয়ে বেশি দুষ্টু ছিলাম। মানে স্কুলে স্যার ম্যাডামদের কাছে তো আমি স্টার ছিলাম দুষ্টুমির জন্য। ওই অ্যাসেম্বলিতে যাব না, বেঞ্চের নিচে লুকায় থাকবো, ক্লাসের পিছনে বসে কথা বলবো, নাইলে ঘুমায় থাকবো, নাইলে টিফিন পিরিয়ডের টাইমে আর পরের ক্লাসে উঠবো না, লাস্ট ক্লাসে বের হয়ে যাব, ক্লাস বাঙ্ক করবো, মানে কিছু একটা করতেই হবে। কিছু একটা করতেই হবে। আমার ফ্রেন্ডসরা জানে যে স্কুলে আমি কি পরিমাণ দুষ্টু ছিলাম। কতজন ছিল ফ্রেন্ড সার্কেলে তখন? সবচেয়ে দুষ্টুকে ছিল ওর মধ্যে? আমি। ডোন্ট সে ইউ। হ্যাঁ, আমি এই যে আমি কিছুদিন আগে এই সতী সাবিত্রী চেহারা নিয়ে। হ্যাঁ, আমার হচ্ছে যে স্কুল ফ্রেন্ডসদের সাথে যে কিছুদিন আগে একটা পিকনিক গেছে, ওরা বলতেছে আরে বাপরে বাপ, তোকে তো ধরাই যাইতো না কোনো জায়গাতে, তুই এত দুষ্ট ছিলি। মানে ফ্রেন্ডসদের ঝগড়ার মধ্যেও আমি যে আরেকজনের হয়ে ফাইট করতাম, যে আমার ফ্রেন্ডকে কেন তুই এটা বলছিস, মানে কেউ কোনো প্রবলেমে পড়লে এসে আমাকে বলবে, আমি যে সেটার জন্য ফাইট করবো, ওকে তুই অলওয়েজ সামনে সামনে ছিলি। আরে অনেক মজা করছি স্কুল লাইফে। এখন তো ফ্রেন্ড হয় না, তাই না? এখন ফ্রেন্ডশিপ করতে ভয় লাগে, ওই যে ফেকনেসটা বেশি মানুষের মধ্যে।
এখন ফ্রেন্ডশিপ করতে অনেক ভয় পাই আমি। তো এটা এটা খুব অদ্ভুত। আমি লাস্ট ফিউ ডেজ দেখতেছি সবাই বলতেছে একা ঘুরতে যাও, একা থাকো, একা কফি খাও, একা আমি একা ঘোরো। কফি খাই, আমি একা রেস্টুরেন্টে বসি, আমি গতকালকেও একা কফি খাইছি, একা নাস্তা করি, আমি তো ম্যাক্সিমাম টাইম একা কফি খাই, ম্যাক্সিমাম টাইম। মানুষ মনে করে কি আমি কফির ছবি টবি দিই না, আমার সামনে মনে হয় কেউ থাকে বা সাথে মনে হয় কেউ থাকে। মানুষের এই ধারণা আমি কেমনে চেঞ্জ করব, কিন্তু আমার সাথে কেউ থাকে না, আমি একদম একা। আমি রেস্টুরেন্টে একা বসি, একা খাই, আমার যখন যেটা খাইতে মন চাইলেই আমি খেয়ে নিই ওটা। এবং একাই আমি আমার বিলটা আমি একাই দিই, আমি আমার লাইফ আমি একাই চালাইছি। মানে Self আর date। হ্যাঁ, আর এখন আমার বেশিরভাগ বান্ধবীরাই তো দেশের বাহিরে, ও আমার বেস্ট ফ্রেন্ডও দেশের বাহিরে। তো নতুন করে আর ফ্রেন্ডশিপ কারোর সাথে হয় নাই। নাচের ক্ষেত্রে যারা আছে তারা সবাই কলিগস। কারণ দেখা যায় যে আমার মধ্যে কম্পিটিশনটা কাজ না করলেও আমার অপোজিটে, মানে আমার যারা আমার সাথে কাজ করছে তাদের মধ্যে কম্পিটিশন কাজ করে যে ও কেন সামনে চলে গেল, বা ওকে কেন অলওয়েজ মিডিলে রেখে না। এটা একটা সময় হইতো আর কি, এখন এটা কম হয় যদিও, কিন্তু আমার তো মনে আছে যে কে আমার পিছনে কি কি করছে। ও मैं তো भूला नहीं। তাদেরকে আমি ফ্রেন্ডলি নিতে পারি না, মানে মিশি তাদের সাথে বসি, কিন্তু ফ্রেন্ড ওই কাজের জায়গায় বন্ধুত্ব হয় আসলে। কাজের জায়গায় বন্ধুত্ব যেটুকু হয় ওটা ফেক হয় আসলে। আমারও তাই লাগে। কলিগ হয়, আমি ভালো কলিগ হ্যাঁ হয়। কলিগ হয়, ভালো কলিগ হয়, কিন্তু বন্ধুত্ব যেটা ওইটা হয় না। কখনো সিনথিয়া এইটা হয়েছে যে প্রফেশনাল লাইফের কোনো রিউমার পার্সোনাল লাইফে খুব হ্যাম্পার করছে? প্রফেশনাল লাইফে তো আমার কোনো রিউমারই ছিল না। রিউমার যদি থাকতো তাহলে আমি আজকে ফেমাস হইতাম। মানে তুমি যে কোশ্চেনটা করছো আমি ভীষণ I আফসোসের knew it. সাথে এটার অ্যান্সার Trust দিতেছি me, I knew it. যে রিউমার যদি থাকতো তাহলে আমি আজকে ফেমাস থাকতাম। রিউমারটাই নাই, রিউমারটা করতে পারিনি আমি। তারপরও পিছনে পিছনে আমার নামে গসিপ করছে অনেকে, ভুলভাল গসিপ করছে, ওগুলো শুনে হাসছি। যার নামে করছে, যে করছে সেও হয়তো পরে শুনে হাসছে, আরে আমি তো ভুল বুঝছি, ওরে নিয়ে আমি এটা কি বললাম। মানে রিউমার আসলে নাই আমাকে নিয়ে, আলহামদুলিল্লাহ। এখন তো মানুষ নিজেরা পিআর টিম খরচ করে নেগেটিভ রিউমার ছড়ায় যে আমি কেন বল। আমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াইতে যাব? কে টাকা খরচ করে নিজের খারাপ দিক দেখাইতে চায় আমি জানি না। ওরা ভাইরাল হওয়ার জন্য দেখায়, আমার ভালো লাগে না। মানে আমি যেরকম আছি, আমি আমি তাই। আমার দরকার নেই ভাইরাল হওয়ার, ভাই মাফ চাই। আমি ওইভাবে ভাইরাল হতেও চাই না। লাস্টলি যদি ডিসক্রাইব ইয়োরসেলফ, কি কি বলবে সিনথিয়া? আমি কিরকম এটা আমার অনেক কাছের মানুষরা জানে, তারপর আমি বলছি যে আমি নিজেকে অনেক ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার পরিবারের জন্য বাঁচি। আর আমি সব কিছুকে মানে নেগেটিভ একটা জিনিসকে আমি পজিটিভ ওয়েতে দেখে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। এবং দুঃখ যে নাই জীবনে তা না, দুঃখ অনেক আছে, কিন্তু সেটাকে ওভারকাম করার জন্য আমি অনেক মেডিটেশন করি এবং নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করি। এনজাইটি হয়, অনেক কষ্ট হয়, অনেক ব্রেকডাউন আসে লাইফে, কিন্তু নিজেকে নিজেই সামলে নিই। তখন আমি কারো কাছে এক্সপেকটেশন রাখি না, এটাই আমি অনেক স্ট্রংলি নিজেকে ধরে রাখি। ট্রাস্ট মি, আজকের শোতে আমি অনেক কষ্টে নিজেকে ধরে রাখছি, কারণ আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, আমার খোঁচাইতে ইচ্ছা করছে, কিন্তু মনে হচ্ছে না বইন চুকুমুনা সব বলার দরকার নেই, দরকার নাই। আর আমাকে নিয়ে বায়োপিক বানাইতে গেলে যে লিখতে যাবে সেও পাগল হয়ে যাবে যে কি হইলো আসলে। তো বাট আমি অনেক স্ট্রংলি আমার লাইফ লিড করছি আলহামদুলিল্লাহ। এখন যেখানে আছি খুব ভালো আছি, আমার অনেক বেশি দরকার নেই, আবার অনেক কমেও আমি নাই, আমি যেখানে আছি ভালো চাই। জিজ্ঞাসা করতে চাই, ধরো তোমার নামে সিনেমা হইলে এই সিনেমার টাইটেল হবে কি, নাম হবে কি? দস্যুরানী ফুলন দেবী? খোদার কসম দস্যুরানী বলতে নিছিলাম, জানো, মাত্রই বলতে নিছিলাম যে দস্যুরানী। মানে কেমনে তুমি মুখ দিয়ে বের করে ফেললা, মাই গড। মানুষ আমাকে দূর থেকে দেখলে এটা মনে করে যে আমি হয়তো দস্যুরানী। ও মনে হয় এক্ষুনি আমি যদি ওকে একটা বাজে অফার করতে যাই, ও মনে হয় আমাকে এসে মাইরে দিবে। বা ভয়ে অনেকে অফারই করে না, এবং কাজের জন্য অফার করে না, সবাই দূরে দূরেই থাকে। এবং এটাই আমার জন্য প্লাস পয়েন্ট, যে ঠিক আছে আমাকে দেখলে মনে হয় ভয় পাচ্ছে। একটা নেগেটিভ ইয়ে রাখে, থটস রাখে মানুষ আমাকে নিয়ে, যে আমার চেহারার মধ্যে নাকি একটা অহংকারী ভাব আছে, যে আমি যখন চুপচাপ বসে থাকি তো আমাকে দূর থেকে দেখে মনে হচ্ছে আমি তো মনে করছিলাম তুমি খুব অহংকারী, এই জন্য আমি তোমার সাথে কথাও বলতে চাই। বলছি দ্যাটস গ্রেট, হ্যাঁ আমি অহংকারী। কথা বলিও না, কারণ আমি যদি কথা বলা শুরু করি তাকে আমি অনেক আপন করে নিই, তারপর আমি অনেক বড় একটা বাস খাই। দরকার নেই আমার, তোমার কথা বলতে এসো না আমার সাথে। আমি এই জন্যই তো বলি যে আমি একটা নেগেটিভ মানুষকে আমি পজিটিভলি নিয়ে নিই।
যে না ঠিক আছে ও নাহলে নেগেটিভ, আমার তো কোনো ক্ষতি করতেছে না বা আমার তো কোনো প্রবলেম হবে না। এবং নেগেটিভ মানুষজনদেরকে নিয়ে আমার চলাফেরা উঠা বসা, আমি কিন্তু অনেক নেগেটিভ মানুষজনদের আশেপাশে আমি ঘোরাফেরা করি, তুমিও দেখতে পারবা আমাকে, অনেকের সাথে আমার ছবিও দেখতে পারবা যে অনেক seen it. নেগেটিভ মানুষজন আছে, সবাই না, আমি আই এম নট টকিং অ্যাবাউট দুই চারজনের কথা দুই বলো। চারজনের কথা বলছি যে হ্যাঁ আমি ওই নেগেটিভ মানুষদেরকে নিয়েও আমি উঠা বসা করি, কিন্তু আমি পজিটিভ থাকি যে না সে আমার কোনো ক্ষতি করবে না আনটিল অর আনলেস আমি তার কোনো ক্ষতি করতেছি, এই বিশ্বাসটা আমি আমার নিজের মধ্যে ধারণ করি। And সেটা অনেক বড় কিছু যে আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। হ্যাঁ রাইট। আজকের এপিসোডটার নাম হবে দস্যুরানী ফুলন দেবী সিনথিয়া। গুড টু টক টু ইউ ব্রাদার। হ্যাঁ আমারও খুব ভালো লাগলো আজকে, অনেক বছর পর আমি তোমার সাথে অনেক গল্প করার Yeah. সুযোগ পেলাম, অনেক অনেক জায়গায় আমাদের দেখা হয়েছে কিন্তু এত গল্প আসলে 2 কখনো মিনিটের বেশি হয়নি। কথা হয় না, এদিক ওদিক হ্যাঁ, ছুটে হ্যাঁ। যেতে হয়। কারণ শুটিং এর মধ্যেও তো তুমি গিয়েছিলে, ওই যে লাভলু ভাইয়ের শুটিং এও তোমার Sure. সাথে আমার দেখা হয়েছিল, Right. তো তখনও খুব বেশি কথা হয় নাই, কিন্তু আজকে অনেক গল্প করে ফেললাম, আমারও খুব ভালো লাগলো গল্প করে। ফ্রেশ লাগতেছে কিন্তু মন। হ্যাঁ আমারও অনেক হালকা লাগতেছে আজকে, মনে হচ্ছে যে অনেক কথা বলার ছিল, বলে ফেললাম। থ্যাংক ইউ। আজ সরি চারতলা হেঁটে উঠতে হয়েছে, চিকুনগুনিয়ার পেশেন্ট। It's completely fine for me. আমার মেয়ে তো চিল্লাচ্ছে কেন আন্টির সাথে কথা হইলো না। না আমি ওর সাথে গল্প করব একদিন। থ্যাংক ইউ অনেক সিনথিয়া, গল্প। আল্লাহ ব্লেস ইউ। দোয়া করি যেন আল্লাহ তোমাকে সম্মানের সাথে সুন্দর একটা জীবন দান করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দোয়াটাই করবা এবং সবাইকে বলবো আমার জন্য যেন সবাই দোয়া করে, এবং আমি এখনো পর্যন্ত অনেক বেশি স্ট্রং থাকি মানুষের দোয়ার কারণে, মানে মনে হচ্ছে যে আমি বেঁচে আছি মানুষের দোয়ার কারণে, এত সুন্দর আছি মানুষের দোয়ার কারণে। না। তো এইভাবেই যেন মানুষের ভালোবাসার দোয়া আমার সাথে থাকে, আমি এই কামনাই করি সবার কাছে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ।